আচ্ছা, আজকে আমরা পড়বো কি ধাতুবিদ্যা, মেটালার্জি, তাই তো? প্রথমে আমরা মেটালার্জি অর্থাৎ ধাতুবিদ্যা কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে ধাতুবিদ্যা কাকে বলে। তো বলতে পারো তোমরা ধাতুবিদ্যা কাকে বলে? রসায়নের যে শাখায় ধাতু নিয়ে আলোচনা করা হয় তাকে ধাতুবিদ্যা বলা হয়। আর কেউ? অঙ্কুর? রসায়নের যে শাখায় ধাতু বিভিন্ন ধরনের গঠন, রাসায়নিক প্রকৃতি এবং অন্যান্য নানান ধরনের ধাতুর সঙ্গে অন্যান্য কিছু বিক্রিয়া ইত্যাদি আলোচনা করা হয়। অর্থাৎ ব্যাপারটা হলো এরকম না, ধাতুর আকরিক থেকে সহজ উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে কম খরচে ধাতু নিষ্কাশন করা এবং বিশুদ্ধ করার পদ্ধতি যেটা, তাকে বলা হয় কি ধাতুবিদ্যা, তাই তো? কম খরচে সহজলভ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই খনিজের আকরিক থেকে ধাতুকে নিষ্কাশন করার যে পদ্ধতি তাকে বলা হয় ধাতুবিদ্যা, তাই তো? কিছু ধাতুর নাম বলতে পারবে যেগুলোকে আমরা নিষ্কাশন করে থাকি? লোহা, কপার, জিঙ্ক। জিঙ্ক, ভেরি গুড। আচ্ছা, একটা জিনিস, জিঙ্ক বললে, জিঙ্কের একটা তোমরা নিশ্চয়ই শুনেছো জিঙ্ক সংক্রান্ত ব্যাপারে, গ্যালভানাইজেশন। তো গ্যালভানাইজেশন ব্যাপারটা কি একটু ক্লিয়ার করে বলতে পারবে? তার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। মরচে পড়ে, ওই মরচে নিবারণের জন্য ওর উপর গ্যালভানাইজেশন করা। অর্থাৎ জিঙ্কের এক কথায় কি লোহার উপর জিঙ্কের প্রলেপ, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় গ্যালভানাইজেশন, ঠিক আছে? এবার অন্যান্য ধাতু আরো কি আছে? অ্যালুমিনিয়াম আছে, তামা আছে, লোহা আছে, এছাড়া আরো অনেক অনেক ধাতু আছে, তাই তো? মেইনলি যেগুলো তোমাদের সিলেবাসের অন্তর্গত সেগুলো কি কি না? অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার এবং আয়রন, বুঝে গেল? আচ্ছা, অ্যালুমিনিয়ামের দুটি ব্যবহার বলো তো, কেউ পারবে? অ্যালুমিনিয়ামের দুটি ব্যবহার সংকর ধাতু তৈরিতে ব্যবহার করা হয়, ঠিক। অ্যালুমিনিয়াম একটা হালকা অ্যালুমিনিয়াম ফয়েলকে রিডাকশন করা হয়, অর্থাৎ বিজারক হিসাবে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা হয়। বিজারক পদার্থ হিসাবে পরীক্ষাগারে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা হয়। বিমানের যন্ত্রাংশ তৈরিতে, ভেরি গুড। তাহলে অ্যালুমিনিয়াম একটা হালকা ধাতু বলে বিভিন্ন যন্ত্রাংশ, হালকা ছোটখাটো যন্ত্রাংশ তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। এছাড়াও তোমরা কি জানো আমাদের যে ওয়্যারিং হয়, সেই ওয়্যারিং এ কিসের ওয়্যার ব্যবহার করা হয়? তামার তার তো ব্যবহার করা হয়। এছাড়া যেহেতু কন্ডাকশন পাওয়ার খারাপ না, ভালো অ্যালুমিনিয়ামে, সেক্ষেত্রে আমরা বাইরের যে তারগুলো আমরা দেখি সেইগুলো অ্যালুমিনিয়াম তারও ব্যবহার করা হয়, বুঝা গেল? মানে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করার সুবিধাটা কি হতে পারে? এটা কম খরচ এবং যেটা হয় তৈরিতে সুপরিবাহী, ঠিক আছে? আর তামার চেয়ে বহন মানে কম কম, ঠিকই, পরিবাহীটা কম ঠিকই, কিন্তু তামার অনেক দাম, অত দাম ক্যারি করতে পারবে না সরকার, বুঝে গেল? মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমরা পাবো না। উন্নত দেশে কি তামার তার দিয়ে হয়? উন্নত দেশে তামার তার দিয়ে, হ্যাঁ। তুমি যদি গ্রেট ব্রিটেন, আমেরিকা কথা যদি বলো, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ সেসব জায়গায় থাকতে পারে, আছে। কিন্তু আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ইয়েতে, আমাদের বাইরের যে তার ব্যবহার করা হয়, সেগুলো দুর্ভাগ্যজনিত আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, গরিব দেশ, যেহেতু হয়তো এখনো ইলেকট্রিকই পৌঁছায়নি অনেক অনেক জায়গায়, আমাদের ইন্টেরিয়ার জায়গা আছে। তো ওভারঅল যেটা ব্যবহার করা হয় আমাদের এখানে অ্যালুমিনিয়াম তার, কিন্তু বাইরের যে ওয়্যারিং করা হয় তাতে অনেকেই আছে যারা তামার তার ব্যবহার করে, বুঝে গেল? তামাও তো এরকমই একটা নিম্ন রোধ সম্পন্ন। নিম্ন রোধ মানে কি? উচ্চ পরিবাহিতা বলা যায়, তাই তো? লেসার দ্য অ্যামাউন্ট অফ কি মানে বাধা কম দেবে, তড়িৎ পরিবাহ, obstructions or hindrance, higher is the কি কন্ডাকশন। তাহলে নিম্ন রোধ সম্পন্ন এবং নমনীয় প্রকৃতি হওয়ায় বৈদ্যুতিক তার ও যন্ত্রপাতি তৈরিতে তামা ব্যবহার করে।
তামার দেখবে অনেক যন্ত্রপাতি থাকে তামার তৈরি। আচ্ছা, এবার আছে লোহা। লোহার আবার অনেকগুলো ভাগ আছে, যেমন হচ্ছে কাস্ট আয়রন 1 নম্বর, পেটাই লোহা আছে যেটাকে বলা হয় রড আয়রন, ইস্পাত। হ্যাঁ, এরপর আছে ইস্পাত। ইস্পাত তো জানো খুবই বেশ স্ট্রং জিনিস। স্টিল যেটাকে বলা হয় এক কথা, সেটাকে যুদ্ধ জাহাজ, মেশিন গান, সেতু, রেল লাইন, রেলগাড়ির চাকা, ছুরি, কাঁচি ও অন্যান্য অস্ত্রোপচারের যন্ত্রপাতি বস্তুতে টিএমটি বাড়িতে ঢালাই লোহা, যেটা বাড়ির ঢালাই লোহা, ক্যাপ্টেন টিএমটি থেকে আরম্ভ করে স্যাম স্টিল, টাটা স্টিল, অনেক রকম কোম্পানি স্টিল আছে সেগুলো। আচ্ছা, ধাতু সংকর বা অ্যালয় বলতে কি বোঝো? কেউ বলতে পারবে অ্যালয় কি? ধাতু সংকর 2 বা ততোধিক ধাতুকে নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে যেটা তৈরি করা হয়। যে একটা অসমসত্ব মিশ্রণ তৈরি হয়, তাই তো? তাই তো? কি না, 2 বা ততোধিক ধাতু পরস্পর একত্রে মিশিয়ে যে আমরা সমসত্ব অথবা সেটা অসমসত্ব কঠিন মিশ্রণ তৈরি হবে, এবং যা একটিমাত্র ধাতুর ন্যায় আচরণ করবে। একটিমাত্র ধাতু সংকর হওয়ার পর কি একাধিক ধাতু অসমসত্ব মিশ্রণ কিন্তু আচরণ করবে একটা ধাতুর মধ্যে, মানে ইটস টোটালি ডিফারেন্ট ফ্রম ইচ অ্যানাদার। তাদের কেমিক্যাল প্রপার্টি কিন্তু এক নয়। সংকর ধাতু মানে অনেকগুলো যে ধাতু নিচ্ছি তাদের মিশিয়ে দিলাম ঠিকই, কিন্তু কোনটার সাথে সিমিলার হবে না, ভিন্ন ধরনের ভিন্ন একটা আলাদা বৈশিষ্ট্য যুক্ত হবে, পাওয়ারফুল। মানে সব ধাতুগুলোর বৈশিষ্ট্যগুলোকে একটার মধ্যে কাজে লাগাতে হবে। সুবিধা বেশি বলে ধাতু সংকর বা অ্যালয় বলে। ধাতু সংকর অ্যালয় দেখবে তোমরা, এখন উঠেছে অ্যালয় হুইল, মোটরসাইকেলে এখন সবই অ্যালয় হুইল, তাই তো? বাইকে আগে কি ছিল স্পোক, স্পোকের বদলে এখন যেগুলো হুইল গুলো উঠেছে ওগুলো সব তো অ্যালয় হুইল, মোটা মোটা বুঝতে পেরেছো? ইস্পাত ওগুলো অ্যালয় হুইল। আচ্ছা, ধাতু সংকরের সুবিধা ব্যবহার কি না, তাপ তৈরি পরিবহন ক্ষমতা প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায়, তাহলে ইট ইজ আন্ডার কন্ট্রোল, তাই তো? আচ্ছা, এছাড়া জলবায়ু হাত থেকে ধাতুকে রক্ষা করার জন্য, ধাতু ক্ষয় হয় জানো তোমরা, যদি অ্যালুমিনিয়াম আমরা ইউজ করি, এটা অনেকটা শক্তপোক্ত আরো বেটারমেন্টের জন্য তো আমরা এই জিনিসটা করেছি, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে না, মানে তোমার তাপ তৈরি বা জলবায়ুর অক্সিডেশন হওয়ার প্রবণতা এইগুলো অত্যন্ত কমে যাবে অ্যালয় হুইলে, যার ফলে কি সহজে ক্ষয়প্রাপ্ত হবে না এবং জিনিসটা একটা হার্ড জিনিস হয়ে থাকবে। আচ্ছা স্যার, গ্যালভানাইজড আয়রন থেকে একটা অ্যালয় বলা যেতে পারে? গ্যালভানাইজড আয়রন, হ্যাঁ, ওটা তো লোহা সীসা অসমসত্ব ওটা জাস্ট প্রলেপ দেয়া হয়, এটা তো অসমসত্ব মিশ্রণ তো হয় না, প্রপোর্শনটা তো সমান থাকে না। মিশ্রণ করতে কি বলছো বুঝতে পারছো? গলিয়ে মেশাতে হবে, তাই তো? হ্যাঁ, দুটোকে গলিয়ে মিক্স করতে দুটো গলিয়ে যদি মেশাও, তুমি মিশিয়ে যদি এ করো, তাহলে দ্যাটস ওকে। প্রপোর্শনটা যদি সেম একটা নির্দিষ্ট প্রপোর্শনে মেশাও, তাহলে সেক্ষেত্রে তখন তুমি বলতে পারো। বুঝা গেল? কি বলছিস? আচ্ছা, এবার আমরা আসবো খনিজ ও আকরিক। খনিজ কাকে বলে? কে বলতে পারবে? খনিজ ভেরি সোজা, খুব সোজা। প্রকৃতিতে হ্যাঁ, ওকে বলতে দে, হিস্ট্রি। মাটির তলা থেকে যে সকল মূল্যবান জিনিস পাওয়া যায়, খনিজ তো মূল্যবানই হয় নাকি? জানো কি করে এটা খনিজ আগে থেকেই? আস্তে বল। প্রকৃতিতে কোনো যৌগ থাকলে, কোনো ধাতুর বা কোনো হচ্ছে যৌগ থাকলে, কি যৌগ, কেমন যৌগ, সাহিত্য বলো কিছু। সালফাইড, অক্সাইড কিংবা কার্বনের রূপে যুক্ত থাকবে ধাতুর সাথে। কোনো মাথা লোহা হতে খনিজ হতে করা হতে হবে, কার্বনের রূপে যুক্ত থাকতে তো পারে। কি করে থাকবে? কি করে থাকবে? যৌগ প্রকৃতিতে কোনো ধাতু যৌগ যৌগ হিসেবে অবস্থান করবে, তারপর পরবর্তীকালে সেটাকে যখন নিষ্কাশন করবে, ব্যাপারটা কি না, যেসব ধাতব ও এবং অধাতব জৈব যৌগ প্রাকৃতিক পদার্থ ভূগর্ভে কিংবা ভূপৃষ্ঠে বালি ও
কাদা মাটির সঙ্গে মিশ্রিত অবস্থায় প্রধানত কঠিন যৌগ আকারে এবং দু একটি ক্ষেত্রে তরল যৌগ আকারে, তাহলে কি বেশিরভাগটাই কঠিন যৌগ আকারে? ওর সঙ্গে আরো অনেক কিছু মিশে থাকে, হ্যাঁ। শুধু ওইটা। হ্যাঁ, সেটা তো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকতে হবে না, সেটা হ্যাঁ, সেই পদার্থকে বলা হয় খনিজ। খনিজ মানে এবার হচ্ছে খনিজ থেকে যখন আমরা ধাতু নিষ্কাশন করি, যে ধাতুটা পাই তাকে কি বলি? সেই খনিজটা আকরিক। আকরিক। মানে হচ্ছে খনিজ সবাই, কিন্তু আকরিক সবাই না। না। যেগুলো থেকে সহজ সব ব্যবহার সব করা। একটা কথা আছে, সব খনিজ সব খনিজ আকরিক, কিন্তু সব আকরিক খনিজ না, হ্যাঁ। এরকমই ছিল কথা। অবাকরিক খনিজ না। সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক না। কারণ আমি খনিজের বলবো। মধ্যে আকরিক এটা আছে। মানে একটু সব আকরিকই খনিজ, কিন্তু সব সব খনিজ খনিজ আকরিক না। কেন একটু গুছিয়ে একটু একটা করে বলতে পারবি? কোন ধাতু যে সমস্ত খনিজ থেকে খুব সহজলভ্য ভাবে ধাতুগুলোকে নিষ্কাশন করে, সেগুলি হচ্ছে আকরিক। বেশি পরিমাণে পাওয়া যায়। পাওয়া যাবে সহজলভ্য ভাবে, সেটাই আকরিক। কিন্তু হ্যাঁ, যেমন এই হেমাটাইট লোহার আকরিক। অ্যালুমিনিয়াম বক্সাইট আকরিক। ভেরি গুড। আচ্ছা, খনিজ আকরিকের মধ্যে পার্থক্য আছে এখানে তিনটে পার্থক্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভূগর্ভস্থ ভূপৃষ্ঠ প্রাপ্ত যে সমস্ত প্রকৃতিজাত অজৈব পদার্থ ধাতু সমূহ যুক্ত অবস্থায় বা যৌগরূপে অন্যান্য অশুদ্ধির সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে, তাদের খনিজ বলে। আর আকরিক তো জানো, আকরিক কি না, খনিজ থেকে নিষ্কাশন করার পর আমরা যে সহজলভ্য পিওর, এবং হ্যাঁ, বেশি সহজলভ্য, পরিমাণে পাবো হ্যাঁ, জিনিস। সেটা পাবো, সেটা হচ্ছে আকরিক। সমস্ত খনিজ আকরিক নয়, কিন্তু সমস্ত আকরিকই খনিজ। আচ্ছা, এরপর উদাহরণ দিয়েছে বক্সাইট, ক্রোলাইট উভয় অ্যালুমিনিয়ামের খনিজ। তাই তো? বক্সাইট হচ্ছে বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক, কিন্তু ক্রোলাইটের নয়। বুঝা গেল? প্রায় টাকা। আচ্ছা, লোহার কিছু আকরিক আছে, যেমন হচ্ছে রেড হেমাটাইট, সিরিয়াল। সিডারাইট, ম্যাগনেটাইট, ম্যাগনেটাইট, তারপর আছে কপার, ব্রাউন হেমাটাইট। গ্লাস, কপার গ্লাস, কপার পাইরাইটিস, ঠিক আছে, ম্যালাকাইট, এই জিনিসগুলো আসছে। অ্যালুমিনিয়ামে কি কি আছে? বক্সাইট, ক্রোলাইট, গিপসাইট, গিপসাইট, অ্যালুনাইট। তাই তো? ইলেকট্রনীয় মতবাদ অনুসারে যান বিজারণের ধারণা, আমার মনে হয় এই বিষয়টা অলরেডি ধারণা তোমরা আগে পেয়েছো। ইলেকট্রনের মধ্যে ইলেকট্রীয় মতবাদ দিয়ে তোমরা পাইনি? পাওনি? অক্সিজেন যোগ, হাইড্রোজেন, এই স্টপ করো, পেন দাস। সাপোজ সোডিয়াম একটা মেটাল, ঠিক আছে? সোডিয়াম একটা মেটাল, অবস্থা নেই। এ যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, কি উৎপন্ন হবে? Na প্লাস, Na প্লাস, প্লাস। এখানে কি আছে? ইলেকট্রন ছেড়ে দিয়েছে। কে ছেড়েছে? সোডিয়াম। সোডিয়াম। বোঝা গেল? আর ইলেকট্রন ছাড়লে সেটা কি হয়? জারণ হয় না বিজারণ হয়? এটা ছাড়লে জারণ লস হয়। অফ ইলেকট্রন তো অক্সিডেশন। জারণ, জারণ, ইলেকট্রন ছাড়লে অক্সিডেশন। লস অফ ইলেকট্রন, এখানে দেখো, অক্সিডেশন। লস অফ ইলেকট্রন স্কল, ইলেকট্রন associate with অক্সিডেশন। the process তাই তো? আচ্ছা, এবার ধরো ফ্লোরিন, F, এ ধরো একটা ইলেকট্রন নিল, নিয়ে কি হলো? A minus, ফ্লোরিন অ্যাটম একটা ইলেকট্রন নিল, F1 মাইনাস। F মাইনাস, এটা কি গেইন অফ ইলেকট্রন? Gain of reduction, electron associated with the process of reduction. রিডাকশন। বুঝা গেল? আচ্ছা, একটা যেটা উদাহরণ ধরো Fe2+,
থেকে Fe3+ হলো, তাহলে Fe2+ ইলেকট্রন ব্যালেন্সটা কিভাবে করবো বলো? কোন দিকে ইলেকট্রন খাওয়াবো? ইলেকট্রন রাইট ব্যালেন্স, সাইডে। মানে ইট সাইড তাই তো? বা এটাকে লিখতে পারতাম এরকম ভাবে Fe2+, মাইনাস ইলেকট্রন তাই তো? হুম। তাই এটা কি প্রসেস? অক্সিজেন। অক্সিডেশন। অক্সিডেশন, ইলেকট্রন লস হচ্ছে। তাই তো? আবার এই উল্টোটাই। আচ্ছা, অন্য একটা উদাহরণ দেওয়া যাক। ও দিয়ে দেখো না, O2 প্লাস, তারপর O মাইনাস, এখানে যেটা দেওয়া ছিল O2 Cl ধরো প্লাস ইলেকট্রন, হুম। Cl মাইনাস, হুম। তাহলে এটা কি প্রসেস? এটা রিডাকশন। রিডাকশন, ইলেকট্রন গেইন করছে। তাই তো? সৌম, তুমি একটু দেখে নাও, এগুলো একটু কেনে নেবে, খাতাটা ক্যামেরার কাছে একটু নিয়ে যেত। স্ক্রিনশট। আচ্ছা, আমরা তো জার্ম-বিজারণের উদাহরণ তো পড়ে ফেললাম। জার্ম-বিজারণের ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ কাকে বলে, কে গুছিয়ে বলতে পারবে? সাহিত্য? কোনো মৌলের কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে তাকে জারণ বলা হয় এবং গ্রহণ করলে বিজারণ। কে জারণ বলা হয়? জারণ কাকে বলা হয়? প্রসেসটাকে জারণ বলা হয়। মানে যে ইলেকট্রন ত্যাগ করছে প্রসেসটা হচ্ছে জারণ। ইলেকট্রন বর্জনের মাধ্যমে কি হচ্ছে? মানে মৌলটা জারিত হচ্ছে, মৌলটি, জারিত হচ্ছে, হ্যাঁ, জারণ ঘটছে, জারণ ঘটছে মৌল। মৌলটি জারণ করছে। মৌলটি জারণ করছে, তাহলে এই প্রসেসটাকে বলা হবে অক্সিডেশন। অক্সিডেশন বা জারণ। হুম। আর বিজারণটা গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করছে, প্রচেষ্টা করা হবে। তাই তো? হুম। আচ্ছা, এই রাসায়নিক সক্রিয়তার ক্রম অনুযায়ী যে ছকটা আছে, রাসায়নিক সক্রিয়তার ক্রম অনুযায়ী যে ছকটা আছে, এটা এই ছকটা কিন্তু পুরো মুখস্থ করতে হবে। গ্রুপে একবার পোস্ট করেছিলেন। করেছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ধাতু কোন শ্রেণীতে, মানে এতে আছে, অতি অতি কম সক্রিয় ধাতু সম্পন্ন যে ধাতু আছে, সেই তার নিষ্কাশন পদ্ধতি আলাদা হয়, তাই তো? এরপর আমরা পড়বো কি কি পদ্ধতিতে কিভাবে আমরা ধাতু নিষ্কাশন করবো, তাই তো? হুম। আচ্ছা, ধাতু নিষ্কাশনের প্রথমে উপর দিকে আছে কি? পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর আছে জিঙ্ক, আয়রন, lead, হাইড্রোজেন, কপার, নিচের দিকে আছে মার্কারি, সিলভার, প্ল্যাটিনাম, আউরাম, তাই তো? বিভিন্ন বইতে বিভিন্ন বইতে এটা একটা কন্ট্রোভার্সি আছে, যে জন্য গ্রুপে যেটা পোস্ট করেছি ওটা একটু দেখে নিয়ে তোমরা, গ্রুপে অলরেডি পোস্ট করা আছে। ওটাই কমার্শিয়াল। আচ্ছা, প্ল্যাটিনাম, সোনা, রূপা যেগুলো আছে কম সক্রিয় সম্পন্ন ধাতু, প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে, সেই জন্য এদেরকে সহজে ভৌত পৃথকীকরণ পদ্ধতিতে পাওয়া যায়। মানে তাহলে এই যে শ্রেণীটা আছে, নিচের দিকে যে সমস্ত ধাতুগুলো আছে, এই যে প্ল্যাটিনাম, মার্কারি, ধরো যে আউরাম, এগুলো আছে, এগুলো সক্রিয়তা শ্রেণীর নিচের দিকে আছে, তাই এদের সহজেই কেমিক্যাল কেন, ভৌত উপায়ে অনেক উপায় আছে যার মাধ্যমে আমরা এদেরকে ডিফারেন্সিয়েট করতে পারি, আলাদা করতে পারি, নিষ্কাশন করতে পারি এখন ধাতু। প্রকৃতিতে এরা একদম নিষ্কাশিত অবস্থায় পাওয়া যায় এটা বলা যাবে না। না, কিন্তু ভৌত উপায়ে আমরা কিন্তু খুব সহজে নিষ্কাশন করতে পারি। সহজে নিষ্কাশন করতে কি না, সিম্পলি কিছু ভৌত বিক্রিয়ার মাধ্যমে আমরা এদের করতে পারি। এই তো ধরো CO2S, তাকে যদি আমরা অক্সিজেন দিই কি হবে? কপার অক্সাইড উৎপন্ন হবে, তাই তো? আর সালফার ডাই অক্সাইড উৎপন্ন হবে। আচ্ছা, মধ্যম সক্রিয়তা সম্পন্ন ধাতুগুলো কি কি আছে? আয়রন, জিঙ্ক, lead, কপার, হাইড্রোজেন। তাই তো? প্রকৃতিতে সালফাইড অথবা কার্বনের আকরিক হিসাবে অবস্থান করে। সালফাইড এবং কার্বনেট অপেক্ষা ধাতব অক্সাইড থেকে ধাতু নিষ্কাশন অধিকতর সহজ। সেই জন্য প্রথমে ধাতব সালফাইড
এবং ধাতব কার্বনেটকে তাপ জারণ বা ভগ্নীকরণ পদ্ধতিতে অক্সাইডে পরিণত করা হয়। আচ্ছা, অধিক সক্রিয় ধাতু কি কি আছে বলতো? সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম। এগুলো সব উপর দিকে আছে। হুম। তো এইগুলো হচ্ছে অতি সক্রিয় সম্পন্ন ধাতু। এদেরকে সহজ উপায়ে অত সহজে নিষ্কাশন করা যায় না। কারণ বিক্রিয়া এই করে জন্য না। তাপ জারণ উচ্চ বলো তাপ। বা ইলেকট্রোলিসিস বলো, হুম, উচ্চ তাপমাত্রায় ইলেকট্রোলিসিস করে বা তাপ জারণ করে আমরা এগুলোকে হয়। ধাতুগুলোকে নিষ্কাশন করতে পারি। আচ্ছা, ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি কি আছে? একটা আছে বিজারণ পদ্ধতি বা রিডাকশন প্রসেস, হুম। তাই তো, যেটাকে বলা হয় তাপ বিজারণ। বুঝতে পেরেছো? বিজারণ পদ্ধতি কোন আকরিক থেকে যেসব উপায়ে সহজে সুলভে ধাতুকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় সেই পদ্ধতিতে ধাতু আকরিক হলো ধাতব যৌগ। ধরো ইন জেনারেল এম মাথায় এন প্লাস, প্লাস এন ইলেকট্রন থেকে এম। এখানে এম এন প্লাসটা কি না আকরিক মধ্যস্থ ধাতব কাটায়ন। বুঝা গেল? আচ্ছা, এরপর আসছে গোল্ড স্মিথের থার্মিক পদ্ধতি। থার্মিক পদ্ধতিটা কি? সেমনি বিজারণ পদ্ধতি যেমনি একটা মানে সাধারণ যেটা দেখা যায় অনেকটা ওর সাথে এমনি একটা বিক্রিয়া দেখা মানে তো যেটা বিজারণ পদ্ধতিতে এম দেয়া কেন? মানে মৌলগুলো এম নাম দেয়া এম এম হচ্ছে ইন জেনারেল একটা বলা হয়নি, মানে না। বিভিন্ন কিছু হতে পারে। এম এম এন প্লাস ধাতব মধ্যস্থ যে কোনো একটা নির্দিষ্ট ধাতু, পিবি যে কোনো ধাতু এম। বুঝা গেল? মানে অক্সাইড হিসাবে থাকলে সুবিধা নাকি? হ্যাঁ। এম ও দেয়া আছে, মানে এম এর অক্সাইড। এবার দেখো, ধাতুগুলি দ্বৈত ধনাত্মক মৌল, ক্যাটায়ন আয়ন ইলেকট্রন গ্রহণ করে এবং ধাতুতে পরিণত হয়। বুঝা গেল? গোল্ডস্মিথের থার্মিক পদ্ধতি। গোল্ডস্মিথের থার্মিক পদ্ধতিটা কি? গোল্ডস্মিথের থার্মিক পদ্ধতিটা কি না উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের তীব্র আসক্তির কারণে কিছু সন্ধিগত ধাতুর অক্সাইডকে যেমন Fe3O4 Fe2O3 Cr2O3 MnO2 অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে কি হবে না অক্সাইডগুলি অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হবে। অ্যালুমিনিয়াম যদি রিডাকশন প্রপার্টি আছে, তাই তো, অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে ধাতুতে পরিণত হয়। আবিষ্কর্তার নাম অনুসারে এই পদ্ধতিকে বলা হয় গোল্ডস্মিথের থার্মিক পদ্ধতি। থার্মিক পদ্ধতিটা কি একটু সংক্ষেপে কে বলতে পারবে? অঙ্কুর, থার্মিক পদ্ধতিটা একটু বলো। অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত হচ্ছে কাকে? বিভিন্ন ধাতব অক্সাইড, যেমন ধাতব অক্সাইড, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড। এইগুলো Fe2O3 অ্যালুমিনিয়ামের যেহেতু রিডাকশন প্রপার্টি আছে, সেখানে কি অক্সাইডকে বার করে দেবে। অক্সিজেন আসক্তি প্রচুর, হ্যাঁ, এবং কি করবে? এবং ধাতুটা নিষ্কাশিত হয়ে যাচ্ছে, মানে পৃথক হয়ে যাচ্ছে ধাতু। পৃথক হয়ে যাবে। যেটা কম্পাউন্ড ছিল অ্যালুমিনিয়াম অক্সাইড হিসাবে, সেই অক্সাইডটাকে বার করে দিচ্ছে, মানে যেমন দিয়ে আমরা সহজে অ্যালুমিনিয়ামটা পেয়ে যাচ্ছি। এইভাবে গোল্ডস্মিথের থার্মিক পদ্ধতি দ্বারা আমরা ধাতু নিষ্কাশন করতে পারি। বুঝে গেল? তবে কি তাপমাত্রাটা উচ্চ উষ্ণতা, প্রচুর, প্রায় অ্যারাউন্ড 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। যার কারণে থার্মিক পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতিটা কি? নেক্সট পয়েন্ট। কার্বন মানে কার্বন মধ্যম সক্রিয়তা সম্পন্ন কার্বন দিয়ে বিজারিত করবো, তাই তো? মধ্যম সক্রিয়তা সম্পন্ন ধাতু সমূহের অক্সাইড থেকে ধাতু নিষ্কাশনে রাসায়নিক বিজারণ পদ্ধতিগুলির মধ্যে অন্যতম হলো কার্বন বিজারণ পদ্ধতি। উচ্চ চুল্লিতে তাপ জারণ বা বশীকরণ মাধ্যমে আকরিক থেকে প্রাপ্ত ধাতব অক্সাইডকে উচ্চ উষ্ণতায় কোক তথা কার্বন দ্বারা বিজারিত করা হয় বলে
ধাতু নিষ্কাশনের এই পদ্ধতিকে কার্বন বিজারণ পদ্ধতি বলা হয়। তাহলে কিভাবে না প্রকৃতিতে কিভাবে থাকে তোমরা জানো, সমস্ত ধাতব অক্সাইড হিসাবে থাকে, তাই তো? কোক চূর্ণ, কোক চূর্ণ দেওয়া হয়, আর দেওয়া হয় সাথে হিট। তবে হিটটা থার্মিনের মতো অতটা নয়, 1000 to 1500 এর মধ্যে ডিগ্রি সেন্টিগ্রেড হিট দেওয়া হয়। আর কার্বন দিয়ে বিজারণের মাধ্যমে ধাতুটাকে ধাতব অক্সাইড থেকে পৃথক করা হয়। এই তাই পদ্ধতিকে বলা হয় কার্বন বিজারণ পদ্ধতি। মানে শুধু বিজারণ পদ্ধতি আর কার্বন বিজারণ পদ্ধতির মধ্যে পার্থক্যটা কি? শুধু বিজারণ পদ্ধতি যেটা হলো আর কার্বন বিজারণ পদ্ধতি, এটা কার্বন দিয়ে বিজারণ করা হচ্ছিল, ওখানে বিজারণটা কিভাবে হবে? উচ্চ উষ্ণতা প্রয়োগ করে। আর হচ্ছে মৌলগুলো মানে সক্রিয়তার বিচারে হচ্ছে বিজারণটা করতে হবে, তাই তো? অবশ্যই সব ক্ষেত্রে সমান হবে না। যেটা তাপ জারণে হবে তাপ জারণে, আর যেটা তোমার কার্বন বিজারণ হবে কার্বন বিজারণে। তুমি তো একটা মেথডে সমস্ত কিছু নিষ্কাশন করে নিতে পারবে না। মৌলের নেচার। আচ্ছা, এবার জিঙ্ক নিষ্কাশন। জিঙ্কের যেটা আকরিক তোমরা জানো ক্যালামাইন, তাই তো? তারপর আছে স্প্যাথিক আয়রন। এইগুলো ভস্মীকরণ পদ্ধতি বা তাপজারণ পদ্ধতিতে মানে ভস্মীকরণে জিঙ্ক কার্বনেট কে হিট করলে কি হবে? প্রথমে জিঙ্ক অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তারপর জিঙ্ক অক্সাইড যেই হলো তাকে আবার তুমি এবার তুমি হ্যাঁ করে হিট দাও। বশীকরণটা কি? বশীকরণটাই তো তাপজারণ। ওটাই যেমন তাপজারণ, মানে ভস্ম কিছু না, মানে ওটাই তো জিঙ্ক অক্সাইডটা জিঙ্কে এই যে প্রলেপ পড়ে ওটা কি যাবে। তাপ দিচ্ছি বলে বশীকরণ বলছে? হ্যাঁ, ওই ছাই উৎপন্ন নেই, মানে ভস্ম যেটা, হ্যাঁ কি বলছিস? ওই যে ভস্ম কোকটাকে যদি তুই করিস সেটাই তো তোর হয়ে যাচ্ছে, ভস্ম হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাবে। মানে কার্বনটা দহনের পর অবশিষ্ট যেটা পড়ে যায়, হ্যাঁ ওটাই তো ছাই। বলেছে। বুঝতে পেরেছিস? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। উচ্চ তড়িৎ-ধনাত্মক ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। উচ্চ তড়িৎ-ধনাত্মক কেন জানেন? উচ্চ তড়িৎ-ধনাত্মক মানে যেটা সোডিয়াম, ফ্রান্সিয়াম, কারণ এদেরকে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফ্রান্সিয়াম তো আছে। কেন কেন যায় না? যেমন তোমার আকর্ষণ বল তুলে বেশি বলে মানে ইলেকট্রন পরমাণুর মধ্যে আকর্ষণ আকর্ষণ বল তুলে বেশি উচ্চ তাপমাত্রার প্রয়োজন হবে। সক্রিয়তা শ্রেণীর উপরের দিকে অবস্থিত উচ্চ তড়িৎ-ধনাত্মক ধাতু যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম এর অক্সাইড থেকে কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারিত করে ধাতুগুলোকে নিষ্কাশন করা যায় না। কারণ 1 নম্বর, এই ধাতুগুলি তৈরিয়াত্মক ধর্মী অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি বর্তমান। ফলে ধাতুগুলি অক্সাইড যৌগগুলি অত্যন্ত স্টেবল, অত্যন্ত শক্তিশালী হয়। বোঝা গেল? যার ফলে এই পদ্ধতিতে আমরা পারি না, তাই তো, নিষ্কাশন করতে ধাতুটাকে। এছাড়া উচ্চ উষ্ণতায় ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতু কার্বনের সঙ্গে বিক্রিয়া করে কার্বাইড যৌগ গঠন করে, আর সেই জন্য উচ্চ তড়িৎ-ধনাত্মক ধাতুগুলিকে তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। তড়িৎ বিজারণ পদ্ধতি, এই পদ্ধতিতে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুগুলিকে অক্সাইড, হাইড্রোক্সাইড বা ক্লোরাইডকে গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করে ধাতুগুলিকে নিষ্কাশন করা হয়। এক্ষেত্রে ক্যাথোড ধাতু উৎপন্ন হয়। আচ্ছা, ক্যাথোডে অ্যানোড, এই যে কনসেপ্টটা, ক্যাথোডে কি হয় অ্যানোডে কি হয় কে বলতে পারবে? ক্যাথোড মানে যেটা হচ্ছে ব্যাটারি ঋণাত্মক পদার্থের সঙ্গে যুক্ত থাকে, আর অ্যানোড পজিটিভ। অ্যানোড পজিটিভ, ক্যাথোড দিলে তার মানে পজিটিভ গুলো আসবে। না, আমি জানতে চাইছি কোথায় অক্সিডেশন হয়, কোথায় রিডাকশন হয়? ক্যাথোডের অক্সিডেশন হয় কোথায় হয়? না, মানে যদি ইলেকট্রন আসে অ্যানোডে অক্সিডেশন অ্যানোডে অক্সিডেশন হয়, ভেরি গুড। আর ক্যাথোডে রিডাকশন। বুঝে গেল? তো সেক্ষেত্রে তখন তোমার ওই মেথডটা ব্যবহার করতে হবে, কিছু করার নেই, তড়িৎ বিজারণ পদ্ধতি। ঠিক আছে?
এই প্রবলেম পাইপ বোর্ড টানতে হবে। বোর্ড সব বোর্ড হয়ে আর সুবিধা হতো, ঠিক আছে বলে দিচ্ছি ও বুঝে যাবে। দেখতে সুবিধা হতো আর কি, মানে বারবার খাতায় নিয়ে যাওয়ার থেকে একবার বলে দেবে। আচ্ছা ধাতুর ক্ষয় কিভাবে হতে পারে, কি কিভাবে আইডিয়া? বাতাসের অক্সিজেনের সঙ্গে এর বিক্রিয়া হয়। আর্দ্র বায়ু এবং বিভিন্ন বায়ুমণ্ডলীয় গ্যাসের প্রভাবই কি মুক্ত অবস্থায় খুলে রেখে দিলেই মরছে কিভাবে পড়ে? হ্যাঁ। বিভিন্ন উপাদানের সংস্পর্শে এরিয়াল অক্সিডেশন হয়, উপাদানগুলো তো বলতে হবে। এরিয়াল অক্সিডেশন হয় Fe2O3 প্লাস O2 রিঅ্যাকশন করো, এরিয়াল অক্সিডেশন করে মরচে উৎপন্ন হয়। কি বললাম বোঝা গেল? হুম। মরচে পড়ার প্রক্রিয়াটা কি রকম? লোহায় মরচে কিভাবে পড়ছে না, মরচে পড়ার প্রক্রিয়া হচ্ছে, মরচে ধরা মূলত একটা তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া। ল্যাম্বার্টের মতানুসারে জল বা জলীয় বাষ্পের তড়িৎ কাজে উপস্থিতিতে লাগবে, তড়িৎ রাসায়নিক বলা হচ্ছে, হুম তড়িৎ কাজে লাগবে। কিভাবে? শোনো পুরোটা। মরচে ধরা মূলত একটা তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া। মানে রাসায়নিক ভাবে তো বোঝা যাচ্ছে হুম। তড়িৎ। ল্যাম্বার্টের মতানুসারে জল বা জলীয় বাষ্পের উপস্থিতিতে সৃষ্টি হয়, জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহার পৃষ্ঠতলে অসংখ্য ছোট ছোট তড়িৎ কোষ সৃষ্টি হয়। এই তড়িৎ কোষ অবক্ষয় কোষ বলা হয় এই কোষগুলোকে। এই কোষগুলিতে লোহার কণাগুলি অ্যানোড, দেখো অ্যানোডে কি থাকছে, লোহার কণাগুলি যেগুলো পোর আছে, তাই তো লোহার যে পোর, ভঙ্গুর পোর, সেগুলো হচ্ছে অ্যানোড। বুঝতে পারছিস? পোর মানে ছিদ্র সৃষ্টি হয়। তারপর হচ্ছে তোমার তড়িৎ কোষে এই কোষগুলিকে অবক্ষয় কোষ বলে। কোষগুলিতে লোহার কণাগুলি অ্যানোড এবং কার্বন জাতীয় অশুদ্ধি গুলোকে ক্যাথোড এবং অক্সিজেন দ্রবীভূত জল তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। বুঝলে গেল? তাহলে অ্যানোডের রিঅ্যাকশনটা কি হবে? ধরো Fe থেকে Fe2 প্লাস 2 ইলেকট্রন, এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। Fe থেকে Fe2 প্লাস হয়েছে, তাহলে কি ইলেকট্রনটা কি বেরিয়ে গেছে, অক্সিডেশন প্রসেস, অ্যানোডে অক্সিডেশন হলো। এবার হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, হাফ O2 প্লাস H2 প্লাস 2 ইলেকট্রন থেকে 2OH মাইনাস, তাই তো? এই রিঅ্যাকশনটা খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট। অ্যানোড এবং ক্যাথোডে মরচে কিভাবে পড়ে তার যে রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। কি বললাম বুঝতে পারলে? মরচে নিবারণ কি কি হ্যাঁ আসছি। তারপর এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। মরচে নিবারণ করা যায় না? হ্যাঁ অবশ্যই, একবার পড়ে গেলে করা যায় না নিবারণ? অবশ্যই নিবারণ করা যায়। পড়ে যাওয়ার পর লোহায় ফেলে দিবি, ধরে যাবে। ফেলে দিলে সিরিজ কাগজ দিয়ে ইয়ে করে দিয়ে তারপর হ্যাঁ, তবে কি হবে, ওর যে স্ট্রেনটা ছিল মানে যতটা মোটা ছিল থিকনেসটা সেটা থাকবে, মানে ক্ষয় হয়েই গেল। ক্ষয় তো হয়ে গেল। মরচে একবার পড়ে গিয়ে মানে পড়ার আগে মরচের উপর তো কখনো রং হয় না, মরচে তুলে দিয়ে অবক্ষয়ের পর তারপর রং করে সেটাকে মেনটেন করলে সেটা আলাদা। মানে পড়ার আগে করতে হয়, পড়ার আগে দেখবে করতে হবে। মানে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। বুঝে গেল? মরচে নিবারণ করার পদ্ধতি গ্যালভানাইজেশন ফার্স্ট। গ্যালভানাইজড। আচ্ছা, এর আগে যেটা পড়ালাম মরচে পড়ার প্রয়োজনীয় শর্ত যেটা, স্যার কি নিচে কোনটা বলবেন? হাফ O2 ক্যাথোড বিক্রিয়া, হাফ O2 প্লাস ব্যালেন্সড ইকুয়েশনটা লিখছি আমি, প্লাস 2 ইলেকট্রন থেকে 2OH মাইনাস। ওভারঅল রিঅ্যাকশনটা মোট বিক্রিয়া হাফ ফুটে যারা সবগুলোকে 2 দিন করে দিলে হতো না?
Fe প্লাস হাফ, ওটা করতেই পারো। ফর দ্য সেক অফ সিম্পলিসিটি তুমি ওটা করতেই পারো। না ভগ্নাংশ কি করে লেখা যাবে হাফ টু লেখে অসুবিধা নেই, সেক অফ সিম্পলিসিটি তুমি ওটা করতে পারো 2 দিয়ে গুণ করে। তাহলে চুপ কর না। এটা একটু কি ক্যামেরা তুলে না তাহলে দেখতে পাবে। Keep it for some time. নোট ইট প্লিজ। ভিডিও তো পজ করে Thank you. পজ করে তো দেখতে পাবো। আচ্ছা, আর কি আছে? নেক্সট আসছে আমাদের টিন প্লেটিং। টিন প্লেটিং কি না, লোহার উপর টিনের প্রলেপ দেওয়া। ইলেকট্রোপ্লেটিং এটা খুব ইফেক্টিভ একটা পদ্ধতি, জানো ইলেকট্রোপ্লেটিং? কেউ জানো ইলেকট্রোপ্লেটিং কি? দেখো, ইলেকট্রোপ্লেটিং হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপর কপার, নিকেল, ঠিক আছে, কপার, নিকেল, ক্রোমিয়াম ইত্যাদি ধাতুর প্রলেপ দিয়ে লোহার ক্ষয় রোধ করা। মানে লোহার উপর কপার, নিকেল আর ক্রোমিয়াম ধাতুর ইত্যাদি ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় এরকম নাম দেওয়ার কারণ কি? ইলেকট্রোপ্লেটিং। কারণ করে বিশ্লেষণ করে। ইলেকট্রিসিটি কাজে লাগিয়ে হচ্ছে। ইলেকট্রিসিটি অবশ্যই তোমার এখানে বেরিয়ে লাগছে ইলেকট্রিসিটি কাজে সেই ডিসিশন ক্যাথোড অ্যানোড। তুমি তো তড়িৎ বিশ্লেষণ করছো, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এটা কি এমনি এমনি হবে না। এগুলো কি রেডক্স রিঅ্যাকশন যেগুলো লিখছো, এগুলো সব রেডক্স রিঅ্যাকশন, অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া, কি এগুলো? এগুলো কোত্থেকে এসছে? রেডক্স থেকে, রেডক্স রিঅ্যাকশন। তাই ইলেকট্রোপ্লেটিং ব্যাপারটার মধ্যে ক্যাথোড অ্যানোড লুকিয়ে আছে, বুঝতে পেরেছো? মানে যে কোনো ধাতুর উপর যে কোনো ধাতুর প্রলেপটা কি ইলেকট্রোপ্লেটিং বলতে পারি? না, সেটা যদি না, সব রিঅ্যাকশন কি এক নাকি? সবগুলো রেডক্স রিঅ্যাকশন আলাদা, কেমিক্যাল রিঅ্যাকশন আলাদা। না, মানে কেমিক্যাল রিঅ্যাকশন সাথে রেডক্স রিঅ্যাকশন ভুলিও না। রেডক্স রিঅ্যাকশন স্পেসিফিক কিছু রিঅ্যাকশন থাকে, এই যেমন এইগুলো রেডক্স রিঅ্যাকশন। মানে ইলেকট্রোলাইসিস যেগুলো সেগুলো সব রেডক্স না? হ্যাঁ, সেগুলো সব রেডক্স। এখানে যেগুলো পড়ছে সব রেডক্স আচ্ছা, রিঅ্যাকশন। মানে যে কোনো ধাতুর উপর যে কোনো ধাতুর প্রলেপ দিলে সেটা তো রেডক্সই হবে। এখানে যেগুলো পড়ছো তোমাদের ইনক্লুডিং সিলেবাসে, এই যে এইগুলো সমস্ত কিছু ইলেকট্রোপ্লেটিং, এইগুলো সব তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। অবশ্যই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কাদের ক্ষেত্রে করছি আমরা? বেশি সক্রিয় ধাতু বিশ্লেষণের জন্য। সেরারডাইজিং কি? সেরারডাইজিং কি রাই? সেরারডাইজিং সেটাই কোথায় পেয়েছিস? এইটাই সেরারডাইজিং। এটা লোহা অথবা স্টিলের উপর জিঙ্কের গুঁড়ো, জিঙ্কের করে উত্তপ্ত করা। গুঁড়ো মানে গুঁড়ো ফেলে দেয়, মানে উত্তপ্ত জিঙ্কের করে dust। ডাস্ট গুলো গলে জিঙ্ক ডাস্ট করে করে করবে। আচ্ছা, ঠান্ডা লাগে? আসতে না পারে ওই পাহাড়ের গুলো কোথায় চলছে বন্ধ করে দিই। এসে গুলো ধরে নিয়ে যাবে। বেশি চলছে ওই না ওই যে সামনে পেছনে হচ্ছে না ওইটা নিয়ে যাচ্ছে। ঠিক আছে। কম। আচ্ছা, অ্যালুমিনিয়ামের ক্ষয় কিভাবে আমরা রোধ করব? আর্দ্র বায়ু সংস্পর্শে অ্যালুমিনিয়াম ধাতুর উপর তার অক্সাইডের শুষ্ক আস্তরণ পড়ে। এই আস্তরণটি অ্যালুমিনিয়ামকে অক্সিজেন ও জলীয় বাষ্পগুলির পরবর্তী জারণ ক্রিয়া থেকে রক্ষা করে এবং ধাতুটির ক্ষয় রোধ করে বা বন্ধ করে। বিক্রিয়া কি না, 4Al + 3O2 থেকে 2Al2O3। তামার ক্ষয় আর্দ্র বায়ুর সংস্পর্শে দীর্ঘক্ষণ থাকলে প্রথমে
তামার উপর কিউপ্রিক অক্সাইড অর্থাৎ CuO একটি শুষ্ক আস্তরণের সৃষ্টি হয়। দীর্ঘদিন আর্দ্র বায়ুর মধ্যে থাকলে অক্সাইডটি বায়ুর অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়ায় সবুজ বর্ণের ক্ষারকীয় কপার কার্বনেটে পরিণত হয়, ফলে আস্তরণটি সবুজ বর্ণ ধারণ করে। বিক্রিয়া হচ্ছে কি 2Cu প্লাস H2O প্লাস CO2 প্লাস O2 থেকে CuCO3 COH এর হোল 2। জিঙ্কের ক্ষয় যদি হয় সেটা নিবারণ করবো কিভাবে না, সাধারণ উষ্ণতায় আর্দ্র বায়ুতে জিঙ্ক রাখলে জিঙ্কের উপর ক্ষারকীয় জিঙ্ক কার্বনেট সাদা আস্তরণ পড়ে, জিঙ্ক কার্বনেটের সাদা আস্তরণ পড়ে, তাহলে জিঙ্ক কার্বনেটের কালার কি সাদা। সাদা। ফলে আর্দ্র বায়ুতে জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হয়। মানব স্বাস্থ্যে অ্যালুমিনিয়াম, জিঙ্ক ও কপারের যৌগের ক্ষতিকারক প্রভাব কি না, টক জাতীয় খাবার বা অ্যালুমিনিয়ামের পাত্রে বা আম্লিক কল, অ্যালুমিনিয়াম, জিঙ্ক প্রভৃতি পাত্রে রাখা উচিত নয়, তাই তো? কারণ আম্লিক জৈব পদার্থ অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক ধীরে ধীরে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ঘটিত এবং জিঙ্ক ঘটিত লবণ উৎপন্ন করে। RCOOH প্লাস 2Al থেকে 2RCOO AL জলে দ্রাব্য, তাহলে কি আরটা কি যে কোনো অ্যালকিল গ্রুপ, ঠিক আছে? অ্যালকিল গ্রুপ, আর হচ্ছে যে কোনো একটা অ্যালকিল গ্রুপ, তার সাথে অ্যালুমিনিয়াম দিয়ে যদি আমরা রিডাকশন করি, অ্যালুমিনিয়াম দিয়ে কি পাবো না RCOO হোল 3Al প্লাস 3H2, RCOOH প্লাস জিঙ্ক থেকে RCOO হোল 2Zn প্লাস H2 নিবারণ হবে। H2 টা কোথায় বেরোবে? ক্যাথোডে। বোঝা গেল? তো এই জন্যই মানে তামার পাত্রে টক চাটনি হয়। স্যার দিল্লির মেহেদি স্তম্ভটা কি মানে ওটা ক্ষয় পায়নি তাকে? না, পিওর লোহার কারণে হলে ক্ষয় পায় না। হ্যাঁ পিওর লোহা হয়ে গেলে সে মরচে পড়ার সম্ভাবনা খুব কম। ওটা পিওর লোহা। যে কোনো ধাতুই পিওর হতে পারে শুধু লোহার ক্ষেত্রে, যে কোনো ধাতুই পিওর হতে না যে কোনো তুমি ওরকম বলতে পারো। ডিসকাশনের পার্সেন্টেজ অনুযায়ী তোমার এই হবে কত পার্সেন্ট তুমি পিওর পাচ্ছ, বুঝলে তো? 100% পিওর পাওয়া যাচ্ছে না, যায় না, বুঝলে তো? কমার্শিয়াল ইউজ 100% ইউজ করবে না, কমার্শিয়াল পারপাসে তো করবেই না, চান্সই প্রফিট পাবে না, 50% দিতে হবে। 50 to 60। হ্যাঁ ইস্পাত ব্যবহার করবে। তো আজকে ছিল এই ব্যাপারগুলো আলোচনা, ঠিক আছে? সৌম্য তুমি বাড়িতে এগুলো দেখে নিও, তো